ওয়েলকাম সবাইকে পার্ট টুতে। তো পার্ট ওয়ানটি খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। এখন আমরা পার্ট টু নিয়ে শুরু করব। তো পার্ট ওয়ানে যেখানে কমপ্লিট করেছিলাম তারপর থেকে শুরু করতে যাচ্ছি। তো এখানে প্রথম প্রশ্নটি বলা হয়েছে জলের একটি অণুর ভর নির্ণয় করো। তো এই যে এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, তো তোমাদের অ্যান্সারটি এখানে কিভাবে এসেছে তুলে ধরেছি। তো যদি কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা এই প্রশ্নটি গুগলে বা ইউটিউবে সার্চ করতে পারো। আমি তোমাদের আগে যে ক্লাসগুলো করিয়েছিলাম এই প্রশ্নটি, সেই ক্লাসটি তোমরা পেয়ে যাবে। ওকে, তাই আর এখানে বুঝাচ্ছি না, বেকার টাইম নষ্ট, তোমাদেরও সময় নষ্ট, আমারও একটু সময় নষ্ট। তো তোমরা ওটা যদি সমস্যা থাকে তাহলে ইউটিউবে লিখে সার্চ করতে পারো, তো বা গুগলে তোমরা পেয়ে যাবে আমাদের এই কে পাঠশালা ক্লাসটি। ওকে, তো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। এখানে প্রথম কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন বলছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে খাদ্য লবণের দ্রাবতা 35 বলতে কী বোঝো? তো যে অ্যান্সারটি দেওয়া হয়েছে এখানে 36 রয়েছে, তো 36-এর কাছে 35 করে দিও, আর অ্যান্সারটি একই থাকবে। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে স্ফুটনের সাহায্যে কিভাবে অস্থায়ী ক্ষরতা দূর করা যায়? এই যে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট পরে বলছে অম্লরাজ কি ও এর ব্যবহার। এই যে কাকে বলে অম্লরাজ এবং তার ব্যবহার রয়েছে। তারপরে বলছে ক্ষারীয় বা ক্ষারকীয় অক্সাইড কাকে বলে উদাহরণ দাও। এই যে ক্ষারকীয় অক্সাইড কাকে বলে, উদাহরণ। নেক্সট বলছে পাতন ও আংশিক পাতনের মধ্যে তুলনা করো। এই যে তুলনা করা হয়েছে, মানে পার্থক্য। তারপরে বলছে পাতিত জল কি, এটা আমরা নেক্সট পেজে তুলে ধরেছি। এই যে পাতিত জল কাকে বলে। নেক্সট বলছে চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, এই ঘটনার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। এটি হয়ে যাবে যে প্রেসার কুকার। ওকে, প্রেসার কুকার এখানে লিখে দিয়েছি। পরবর্তী কোশ্চেন বলছে কলিফর্ম কাউন্ট কি? এই যে কলিফর্ম কাউন্ট কাকে বলে, এটা তোলা হয়েছে। তারপরে বলছে অথবাতে আর্সেনিক দূষণের কারণগুলি লেখো। এই যে আর্সেনিক দূষণের কারণ, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট দিও। 1, 2, 4টি পয়েন্ট রয়েছে। নেক্সট এখন আমরা গ্রুপ ডির কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো গ্রুপ সির কোশ্চেনগুলো আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি। তো এখানে যে প্রথম ম্যাথটি রয়েছে একটু মন দিয়ে শুনবে, একটু হয়তো জটিলতা কারবার রয়েছে, তো বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। খুব ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। বিভিন্ন উপাদানের তৈরি দুটি সমান দৈর্ঘ্যের তার, দুটি তার বলেছে, একটি ফার্স্ট এবং সেকেন্ড তার বলেছে সমান দৈর্ঘ্যের, মানে L1, এটা আমরা ক্যাপিটাল এল দিই, L1 সমান L এবং L2 সমানও বলা হয়েছে L। তারপরে বলছে সমান ওজন ঝোলানো হলো, ওজন ও সমান, ওজনকে আমরা F1 সমান F এবং এদিকে F2 সমান F দ্বারা চিহ্নিত করলাম, দুটোই যেহেতু সমান ওজন। তারপরে বলছে তার দুটির ব্যাস যথাক্রমে 1 mm এবং 3 mm। তাহলে ব্যাসকে আমরা D দ্বারা চিহ্নিত করি, প্রথমটার জন্য D1 বলছে 1 mm। নেক্সট এদিকে বলছে D2 সমান 3 mm। নেক্সট বলছে প্রথম তারটির দৈর্ঘ্য দ্বিতীয়টির সমান হলে, মানে প্রথম তারটি যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, এই যে দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা স্মল l দ্বারা চিহ্নিত করি, স্মল l সমান l এবং স্মল l2 সমানও স্মল l, কারণ দুটোই সমান বলেছে। তো তার দুটির ইয়ং গুণাঙ্কের অনুপাত কত হবে? ইয়ং গুণাঙ্ক y1 সমান জিজ্ঞাসা চিহ্ন এবং y2 সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এখন ইয়ং গুণাঙ্ক আমাদের নির্ণয় করতে হলে আমাদের প্রস্থচ্ছেদ লাগে, কারণ ইয়ং গুণাঙ্কের সমীকরণ কি হয়? F ক্যাপিটাল L বাই প্রস্থচ্ছেদ A এবং স্মল l। তো আমরা দুই ক্ষেত্রে F এর মান পেয়ে গেছি,
ক্যাপিটাল এল এর মান পেয়েছি, স্মল এল এর মান পেয়েছি, কিন্তু এই এ এর মানটা পাইনি। তো এই এ এর মানটিকে নির্ণয় করার জন্য আমরা কি করছি একটু দেখে নাও। তো নিচে যেহেতু জায়গা নেই, আমি উপরে এখানে করে দিচ্ছি। তো স্মল এল বলছি, সরি, স্মল, আচ্ছা এটা হচ্ছে ক্যাপিটাল এ সমান আমরা বা প্রস্থচ্ছেদের সমীকরণ যেটি হয়ে থাকে পাই আর স্কয়ার, আর ওয়ানের স্কয়ার। তো আমরা আর এর সমীকরণ কি জানি, যে আর সমান হয়ে থাকে ডি বাই টু। ওকে, ডি বাই টু। তো ডি এর মান কত, আচ্ছা এখানে আমি লিখে দিই। ওকে ঠিক আছে, ডি 1/2 হোল স্কয়ার। ওকে, তাহলে পাইকে পাই চলে এলো। ডি ওয়ানের মান কত, 1 mm। তো আর একটা কথা বলে দিই, আমাদের এখানে 1 mm যেহেতু রয়েছে, এটা সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তাই 1কে আমরা 10 দিয়ে ভাগ করব, পেয়ে যাব 0.1 সেন্টিমিটার। ওকে, এদিকেও ঠিক একই রকমের 3কে 10 দিয়ে ভাগ করলে আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাব, এটা আসবে 0.3 সেন্টিমিটার। ওকে, এটা একটু দেখে নিও, গায়ে গায়ে চলে যাচ্ছে। তাহলে ডি ওয়ানের মান এলো কত, 0.1/2 হোল স্কয়ার। তো এটা স্কয়ার ভাঙলে আমরা পাচ্ছি পাই 0.1/2 স্কয়ার হয়ে থাকে 4, আর 0.1 স্কয়ার 0.1ই থাকে। এটা আমরা এ ওয়ানের মান পেয়ে গেলাম। তো এ টু এর মান ঠিক একই রকমের নির্ণয় করব, পাই আর টু স্কয়ার। তাহলে পাইকে পাই চলে এলো, ইন্টু আর এর সমীকরণটা যেটা বলেছিলাম যে d2/2, ওকে, এর হোল স্কয়ার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের জন্য d2 এর মান কত, 0.3। তাহলে এখানে আমরা লিখব পাইকে পাই চলে এলো 0.3/4। আচ্ছা এটা 4 নয় 2 করি, এখানে মানটা বসানো হলো। এবারে স্কয়ার ভাঙবো, পাইকে পাই এলো 0.3 স্কয়ার হয়ে থাকে 0.9/2 স্কয়ার হয়ে থাকে 4, আর বন্ধনী দেওয়ার দরকার নেই। তাহলে আমরা এখানে a1 এবং a2-র মান পেয়ে গেলাম। এবারে নেক্সট পরবর্তীতে প্রশ্নানুসারে আমরা দেব, যে প্রশ্নানুসারে আমাদের দুজনের অনুপাত নির্ণয় করতে বলেছে, ইয়ং গুণাঙ্ক y1, ইয়ং গুণাঙ্ক y2 এর মান। এবারে y1 এর সমীকরণ বা ইয়ং গুণাঙ্কের সমীকরণ কি হয়ে থাকে, এফ এল, যেটা তোমাদের আগে লিখিয়েছিলাম একটু, এফ এল বাই এ স্মল এল। যেহেতু প্রথমটার জন্য নির্ণয় করছি, তাই প্রত্যেকটা আমরা F1 L1 A1 L1 দিয়ে দিলাম। ওকে, ঠিক একই রকমের আমরা দ্বিতীয় ক্ষেত্রেও F2 L2 বাই A2 স্মল L2। ওকে, তো F1 এর মান আমাদের নির্ণয় হয়েছিল F, L1 এর মান নির্ণয় হয়েছিল L বাই A1 এর মান নির্ণয় হয়েছিল পাই ইন্টু, এটা ইন্টু দিয়ে দিই 0.4, আচ্ছা 0.4 নয় 0.1/4 ছিল। তো এই বাই 4টা এখানে উপরে চলে যাচ্ছে। ওকে, ইন্টু L1 এর মান L। ঠিক একই রকমের আমরা দ্বিতীয় ক্ষেত্রেও মানগুলো বসাবো। F2 এর মান F ইন্টু ক্যাপিটাল L2 এর মান ক্যাপিটাল L বাই A2 এর মান কি, পাই ইন্টু 0.9/4 ছিল, ওই 4টি উপরে চলে যাচ্ছে। ওকে, ইন্টু স্মল L2 এর মান স্মল L। এবারে আমরা কাটাকাটি করব কি, এদিকের F কেটে গেল, ক্যাপিটাল L কেটে গেল, 4 কেটে গেল, পাই কেটে গেল, এদিকে স্মল এল কেটে গেল। এই যে পয়েন্টটা আছে, পয়েন্টকে তুলে দিলে উপরে আমরা 10 পেয়ে যাব, আর এদিকের পয়েন্ট তুললেও আমরা উপরে 10 পেয়ে যাচ্ছি। এবারে এদিকের 10 কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি কি 1/4
1 অনুপাত 1/9। ওকে, এবারে এখানে আমরা ভগ্নাংশ আকারে অনুপাত নির্ণয় হলে আমরা কণাকণি গুণ করব, যে 9 একে 9, এদিকে 1 একে 1। ওকে, তাহলে 9 একে 9 অনুপাত 1 একে 1, এটাই হচ্ছে আমাদের y1। তাহলে আমরা লিখে নিতে পারি যে y1 অনুপাত y2 সমান 9 অনুপাত 1। এটাই আমাদের চেয়েছিল, এটাই আমাদের অ্যান্সার নির্ণয় হয়ে গেল। পরবর্তী কোশ্চেন, এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটিরও সলিউশন আমরা দেখে নিই। 3.5 mm ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ যেহেতু বলেছে আর সমান 0.5 mm, ঠিক আগে যেমন আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে গিয়েছিলাম 10 দিয়ে ভাগ করার পর, এখানে 3.5 দেওয়া রয়েছে, 3.5, তাহলে আমরা এখানেও এই মিলিমিটার থেকে সেন্টিমিটারে চলে যাব, তাহলে 10 দিয়ে ভাগ করলে 0.35 এত সেন্টিমিটার। তারপরে বলছে একটি স্থিতিস্থাপক দড়ির দৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে 1/20 অংশ বৃদ্ধি পায়, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল, এর অর্থ হচ্ছে আগে দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, টেনে বৃদ্ধি হয়েছে কতটা, স্মল এল। ওকে, আর এখানে আমাদের মান বলছে 1/20, মানে তারটি বা দড়িটির আগে দৈর্ঘ্য ছিল 20, তো তার ওই দড়িটাকে টেনে দৈর্ঘ্য বেড়েছে 1। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি স্মল এল এর মান 1, ক্যাপিটাল এল এর মান 20। ওকে, তাহলে এরপরে প্রশ্নে কি বলছে, যে 10 নিউটন বলের প্রয়োজন হয়েছে। বলকে আমরা এফ দ্বারা চিহ্নিত করে থাকি, এফ সমান 10 নিউটন। যেহেতু 10 নিউটন আছে, নিউটন থেকে আমরা ডাইনে যাব। কিভাবে? আমরা জানি কি 1 নিউটন সমান 10⁵ ডাইন, এটা আমরা থিওরি ক্লাসে জেনে এসেছি। তো আমরা এখানে দেখব 10 নিউটন সমান তাহলে কত হবে, যে 10⁵/1 ইন্টু 10, তাহলে এখানে আসছে কত, 10⁶ নিউটন, নিউটন বলছি, ডাইন হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 10 নিউটন সমান 10⁶ ডাইন। ওকে, তারপরে আমাদের প্রশ্নে কি বলছে, দড়িটির ইয়ং গুণাঙ্ক কত, মানে ওয়াই সমান জিজ্ঞাসা চিহ্ন। তো ওয়াই এর সমীকরণ আমরা কি জানি, এফ ইন্টু স্মল এল, আর স্মল এল নয় ক্যাপিটাল এল হয়ে থাকে, ক্যাপিটাল এল বাই প্রস্থচ্ছেদ এ ইন্টু স্মল এল। এখানে আমরা প্রত্যেকের মান পেয়ে যাচ্ছি, কিন্তু এ এর মান পাচ্ছি না। ঠিক আগের মতো আমরা এর আগে যে ম্যাথটা করে এলাম, এর সমীকরণটা পুট করব, এ সমান হয়ে থাকে কত, পাই আর স্কয়ার। এখানে কিন্তু আর সমান, এখানে আর সমান d/2 লেখার কোনো প্রয়োজন নেই। কারণ কেন? কারণ আমাদের সরাসরি আর এর মান দেওয়াই রয়েছে প্রশ্নের মধ্যে, সেখানে আর এর মান দেওয়া ছিল না, তাই একটু স্টেপ বাড়িয়ে আমাদের আর এর মানটাকে নির্ণয় করতে হয়েছিল। তো পাই চলে এলো, আচ্ছা পাই এর মান হয়ে থাকে 22/7 ইন্টু আর এর মান রয়েছে 0.35, স্কয়ার থাকার জন্য আমরা দুবার লিখে নিলাম। এই মানগুলো আমরা এবার এখানে পুট করব, যে এফ এর মান কত, 10⁶ ইন্টু এই ক্যাপিটাল এল এর মান কত, 20, এ এর মান কত, 22 ইন্টু 0.35 ইন্টু 0.35। আচ্ছা, এই মানগুলো বোধহয় অপোজিট পেজে লিখলে ভালো হতো আর কি। ওকে, আচ্ছা এখানে যতটা লিখেছি থাক, এটা নেক্সট পেজে করি যাতে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয়। ওকে, তাহলে সমীকরণটি কি ছিল, ওয়াই সমান এফ ইন্টু ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এ ইন্টু স্মল এল। এফ এর মান 10⁶ ইন্টু এল এর মান 20 বাই এ এর মান 22 ইন্টু
0.35 ইন্টু 0.35, আর এই 22-এর নিচে 7 যেটা ছিল 7 উপরে চলে আসবে। ওকে, আর স্মল এল এর মান কত? 1। এবারে আমরা কাটাকাটি করব, তো তার এই দশমিকগুলোকে তুলে নিই। ওই দশমিকটা তুললে আমরা এদিকে 100 পাচ্ছি, ইন্টু এই দশমিক তুললে আমরা আরও 100 পেয়ে যাচ্ছি। এবারে আমরা ক্যালকুলেশান করব। ওকে, 7 দিয়ে দিলে 7 5-এ 35, 5 দিয়ে দিলে 5 4-এ 20, 2 দিয়ে দিলে 2 2 4, 2 1-এ 2, 2 1-এ 2। আমরা আবারও 5 দিয়ে দিতে পারি, 5 7-এ 35, 5 2 10, 0। ওকে, এবারে আমরা এটাকে করব। দেখো উপরে রয়েছে 2 ইন্টু 20, তো সরি আচ্ছা 2 ইন্টু 20-কে আমরা লিখতে পারি 2 ইন্টু 10। এটা লেখা যায়? অবশ্যই লেখা যাবে। তো এত ইন্টু 10⁶ ইন্টু 100/11 গুণিতক 7। ওকে, এই যে শূন্যর ক্যাটাগরি আছে একে আমরা সাইডে রাখলাম, আর এই শূন্যের ক্যাটাগরিকে যোগ করলে আমরা কত পাবো? এখানে 6 আছে, 7 8 9, একের পিঠে 9টা শূন্য। আমরা লিখতে পারি 10⁹। ওকে, তো এটাকে আমরা এখন ক্যান্সেল করি, নেক্সট স্টেপে করব। তো কিভাবে 10⁹ হলো বুঝতে পারলে। তো এটা আবার 2 2 4 বাই এদিকে 11 গুণিতক 7 মানে 77 ইন্টু 10⁹। এবারে আমরা 4কে 77 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.051 ইন্টু 10⁹। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো এই অ্যান্সারটিকে আমরা একটু যদি স্মার্টভাবে লিখতে চাই তাহলে কিভাবে লিখব? দেখো এই দশমিকটা যদি আমরা এদিকে সরিয়ে আনি তখন কিন্তু পাওয়ারে যদি কোনো সংখ্যা থাকে তাহলে বাড়বে। যদি আমরা এই দশমিকটাকে পিছন দিকে পিছিয়ে নিয়ে যাই তাহলে পাওয়ারে যেটা আছে সেটা মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখো। এবারে আমরা এখানে স্মার্টভাবে কি করব, যে দশমিকটা যেখানে আছে সেখান থেকে যদি পেছন দিকে দুটো সংখ্যা পিছিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 5.1। ওকে, এবারে যেহেতু দুটো সংখ্যা পিছিয়েছি তাহলে 10⁹ থেকে 2 মাইনাস করলে আমরা কত পাবো? 7। তাহলে আমরা 7 দিয়ে দিলাম। ওকে, এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তোমরা যেটা খুশি করতে পারো, উপরের অ্যান্সারটিকে রাখতে পারো, না হলে নিচের অ্যান্সারটিকে করতে পারো। ওকে, তো এই ম্যাথটি আমরা আগে একবার আগে একবার ক্লাস করেছিলাম, যেটা তোমাদের আপলোড করা রয়েছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে, বা এখানেও আমি করে দিলাম। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির সাহায্যে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রমাণ করো। এই যে প্রমাণ করা হয়েছে। পরবর্তীতে বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে অ্যান্সারটা অ্যাড করা নেই, করে দিই একটু। এই যে অ্যান্সারটি অ্যাড করা হয়েছে, তোমরা দেখে নিও। পরবর্তী কোশ্চেন কি বলছে? এখানে বলছে শর্তসহ ক্যালোরিমিতির মূলনীতিটি বিবৃতি করো। এটা হচ্ছে শর্ত হিসাবে ধরতে পারো। তারপরে মূলনীতি এই যে নিচে দেওয়া হলো। নেক্সট বলছে সুরযুক্ত শব্দ ও সুর বর্জিত শব্দের মধ্যে 3টি পার্থক্য। এই যে পার্থক্যটি রয়েছে। নেক্সট বলছে হাইড্রোজেনের আইসোটোপগুলির নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। এই যে এখানে চিত্রটি বা গঠনটি দেওয়া হলো। পরবর্তী কোশ্চেন এখানে কি বলছে, যে 3টি পরমাণুর ভর সংখ্যা 31 32 34, কিন্তু এখানে কোনো পরমাণুর কথা বলেনি। আমরা পরমাণু ধরে নিই এক্স, ওয়াই এবং জেড, যার ভর সংখ্যা বলছে একটা 31, একটা 32 আর একটা রয়েছে 34। এদের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে বলছে 15, 16 এবং 16। তারপরে বলছে পরমাণুগুলিতে নিউটন সংখ্যা কত। নিউটন সংখ্যা কত হবে? 31/15। এদিকে নিউটন সংখ্যা হচ্ছে ওয়াইয়ের জন্য 32/16। এদিকে নিউটন হচ্ছে 34 - 16। ওকে, তাহলে এটা অ্যান্সার সলিউশন মাইনাস করলে আমরা পেয়ে যাব কত? 16। এদিকেও হচ্ছে 16,
এদিকে হচ্ছে 18। তারপরে বলছে এদের মধ্যে কোন দুটি আইসোটোপ ও কোন দুটি আইসোটোন। ওকে, তো এখানে এই অ্যান্সারটি কিন্তু আমি আর করে দিচ্ছি না, একবারে ইজি ব্যাপার, তোমরা অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, তবুও বলে দেই, আইসোটোপ মানে যাদের পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা সমান তারা আইসোটোপ, আর আইসোটোন যাদের নিউটন সংখ্যা সমান তারা আইসোটোন। অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, আমি লিখে দিচ্ছি আইসোটোপ জিজ্ঞাসা চিহ্ন এবং আইসোটোন এটাও হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এটা হোমওয়ার্ক হিসাবে তোমাদের দেওয়া হলো। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে কি বলছে একটু দেখে নিই। মোল সংখ্যা গণনা করো। 1 নম্বরে এতে বলছে 24 গ্রাম হিলিয়ামের জন্য। তো হিলিয়াম এর আণবিক ভরটা আগে দেখে নেব আমরা। হিলিয়াম যার সংকেত হয়ে থাকে Ag, এর আণবিক ভর হয়ে থাকে 4। তাহলে আমরা এখানে করতে পারি, তো আমরা এখানে করব 4 গ্রাম হিলিয়াম এর মোল সংখ্যা হয়ে থাকে 1 মোল। তাহলে আমাদের এখানে কত বলেছে, 24 গ্রাম হিলিয়াম এর মোল সংখ্যা হবে 1/4 ইন্টু 24, 4 6 24। তাহলে আমরা লিখতে পারি 6 মোল। এটা হচ্ছে প্রথম অ্যান্সার হয়ে গেল। বিতে কি বলছে, 18.006 ইন্টু 10⁻23 সংখ্যক হিলিয়াম পরমাণু মোল সংখ্যা কত। আমরা লিখব কি 6.022 ইন্টু 10⁻23টি হিলিয়াম অণুর মোল সংখ্যা 1। তাহলে আমাদের বলেছে কত, 18.006 ইন্টু 10⁻23টি হিলিয়াম অণুর মোল সংখ্যা কত, 1/6.022 ইন্টু 10⁻23 ইন্টু 18.006 ইন্টু 10⁻23। তো 10⁻23, এদিকে 10⁻23 কেটে গেল, এদিকের পয়েন্ট তুললে আমরা পয়েন্টের পরে 3টে সংখ্যা, এদিকেও পয়েন্টের পরে 3টে সংখ্যা, তাই পয়েন্ট উঠে গেল। এবারে আমরা কাটাকাটি করব, 2 দিয়ে দেব, 2 3 6, 2 0 0। আচ্ছা, এখানে একটু ইন্টারনেট কানেকশানের জন্য ক্লাসটা অফ হয়ে গিয়েছিল, তো আর একবার একটু দেখে নাও ক্যালকুলেশানটা কিভাবে কি করা হয়েছে। ওকে, তো এই 9003 বলছি 9003কে 3011 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে 2.99 মোল। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে, এসটিপিতে 5 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন এবং এর মধ্যে অণুর সংখ্যা গণনা করো। তো আমরা লিখতে পারি যে এসটিপিতে 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে 5 মোল CO2-র আয়তন কত হবে, 22.4/1 ইন্টু 5। এদিকের পয়েন্ট তুললে আমরা নিচে 10 পাচ্ছি, 5 দিয়ে দিলে 5 2 10, 2 দিয়ে কাটলে 2 1 2, 2 1 2, 2 2 4, অর্থাৎ 112 লিটার। এটা হয়ে গেল। তারপরে বলছে এবং এর মধ্যে অণুর সংখ্যা গণনা করো। তাহলে অণু কীরকম হবে, যে এসটিপিতে 1 মোল CO2 এর
অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, তাহলে 5 মোল CO2 এর অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23 বাই 1 ইন্টু 5। তো 5 দিয়ে গুণ করলে 10⁻23 যেমন আছে তেমন রেখে দিলাম। এই 6.022কে 5 দিয়ে গুণ করো, তাহলে এটি পেয়ে যাব 3.0110। ওকে, এত ইন্টু 10⁻23 এটি হচ্ছে আমাদের অণুর সংখ্যা। পরবর্তী কোশ্চেন বলছে অম্ল বৃষ্টি কি, স্টোন ক্যান্সার কি। তো এই যে অম্ল বৃষ্টি কাকে বলে এবং স্টোন ক্যান্সারটা নেক্সট পেজে তুলে ধরেছি, এই যে স্টোন ক্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি, বলছে সম্পৃক্ত দ্রবণ কি কি উপায়ে অসম্পৃক্ত করা যায়। এই যে 2 এবং 3 দুটো পয়েন্টের মাধ্যমে দেওয়া হয়েছে এবং 1, 2 এটা করে নিও। নেক্সট বলছে এরোসল কি, এটি কয় প্রকার ও কি কি, এটা নেক্সট পেজে রয়েছে। এই যে এরোসল কি এবং বা কাকে বলে, এটি 2 প্রকার হয়ে থাকে, কঠিন এরোসল, তরল এরোসল, এবং কঠিন এবং তরল এরোসল কাকে বলে সেটাও তুলে ধরেছি। ওকে, তো আজকের টপিকে আমাদের এইটুকুই ছিল। তো তোমাদের যেমন প্রশ্ন ছিল সবগুলোই আমরা কমপ্লিট করেছি। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই এই পিডিএফটি কোথা থেকে পাবে। তো যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য বলে দিই, তো এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে নিচে না হলে উপরের দিকে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে। ওখানে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমাদের পিডিএফটি আপলোড করা হয়। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটিকে এখানেই রাখছি।